আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। এবার বিস্তারিত। মানবজাতি ও মানবতা বাঁচাতে হলে বিশ্ব সম্প্রদায়কে সব ধরনের যুদ্ধ ও সংঘাতকে কঠোরভাবে না বলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে অনুষ্ঠিত G20 লিডার সামিট 2023-এ ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণে আহ্বান জানান তিনি। অবিলম্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বানও জানান শেখ হাসিনা। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সন্ত্রাসবাদ পুরো বিশ্বকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। ভারতে আয়োজিত G20 সদস্য দেশ আফ্রিকান ইউনিয়ন ছাড়াও 9টি অতিথি দেশ এবং 11টি আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে ভার্চুয়ালি G20 লিডার সামিট অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাজায় ধারাবাহিক আক্রমণের নিন্দা জানিয়ে বলেন, G20 গোষ্ঠীর কাছে যে কোনো ধরনের সন্ত্রাসবাদ অগ্রহণযোগ্য। G20 को ইনক্লুসিভ, অ্যাম্বিশিয়াস। আজকের বিশ্ব চ্যালেঞ্জে পরিপূর্ণ। এই সময় পারস্পরিক বিশ্বাসই আমাদের ঐক্যবদ্ধ করবে। পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে যুক্ত হতে পারব। যুদ্ধবন্দীদের মুক্তির জন্য সম্প্রতি দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছে তাকে স্বাগত জানাই। G20 গোষ্ঠীর কাছে যে কোনো ধরনের সন্ত্রাসবাদ অগ্রহণযোগ্য। আশা করি যুদ্ধবন্দীরা শিগগিরই নিরাপদে মুক্তি পাবে। সম্মেলনে সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, অবিলম্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি দিতে হবে। এ বিষয়ে বিশ্ব নেতাদের আরো কার্যকর ভূমিকা নিতে হবে। In Gaza and for an immediate unhindered flow of humanitarian relief. আজকের সম্মেলনে উপস্থিত বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাই, আপনারা এক হয়ে এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতির দাবি তুলুন। একই সঙ্গে নির্মমতার শিকার ভুক্তভোগীদের কাছে যেন অবিলম্বে নির্বিঘ্নে মানবিক সহায়তা সরবরাহ হয়, সেই ব্যবস্থাও করতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, ইউরোপে বর্তমান যুদ্ধ পরিস্থিতির সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় নামিয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো জরুরি। It has become our duty to ensure the well-being of everyone in global family. মানুষ ও মানবতাকে রক্ষায় সব ধরনের যুদ্ধ সংঘাতকে কঠোরভাবে না বলুন। ইউরোপে বর্তমান যুদ্ধ পরিস্থিতির সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় নামিয়েছে এবং এই দুর্দশা চলছেই। এই সম্মেলনের প্রতিপাদ্য এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ আমাদের সবাইকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর আবাস হিসেবে পৃথিবীকে গড়ে তোলার প্রেরণা যোগাবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, IMF এর ব্যবস্থাপনা পরিচালক সহ বিশ্ব নেতারা সামিটে বক্তব্য রাখেন। 2024 সালে G20 সভাপতিত্বে থাকবে ব্রাজিল। G20 से जुड़े আতিকা রহমান, RTV, ঢাকা। সাংবিধানিক সময়সীমা ঠিক রেখে তফসিল পরিবর্তন করলেও আপত্তি নেই আওয়ামী লীগের। কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমনওয়েলথ প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে কাদের বলেন, বিএনপি না এলে নির্বাচন একতরফা হবে তা বলা যাবে না। অন্য দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে। সচিবালয় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নিতে সরকার কাউকে চাপ দিচ্ছে না। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। হরতাল কর্মসূচি পালনের একদিন বিরতির পর আবারও সারা দেশে বিএনপি জামায়াতের ডাকা ৬ষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ। এর প্রতিবাদে মাঠে হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল থেকে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ, যাত্রাবাড়ি, মিরপুর সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করে। আমরা অবস্থান করব যতদিন নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব। নির্বাচনের পরও যদি প্রয়োজন হয় তা আমরা মাঠে থাকব। এই অবৈধ হরতাল দিচ্ছে, জ্বালাও পোলাও রাজনীতি যারা করছে তাদের বিরুদ্ধে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে আছি। তাদেরকে এই ধরনের কাজ যদি তারা অব্যাহত রাখে তাহলে তারা একটি জঙ্গিবাদী সংগঠন হিসেবে কিন্তু আগামীতে পরিগণিত হবে। এদিকে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে কমনওয়েলথ প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের প্রতিনিধি দলের সাথে বৈঠক বসেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাংবিধানিক সময়সীমা রেখে নির্বাচন কমিশন চাইলে তফসিল পরিবর্তন করতে পারে। নির্বাচনের বিষয়টা অ্যাবসলিউটলি নির্বাচন কমিশন, সময়সীমা কিন্তু আছে। এই সময়সীমা ঠিক রেখে তারা যদি কোনো অ্যাডজাস্টমেন্ট করে, অ্যাকোমোডেট করে, সেটা নির্বাচন কমিশনের ব্যাপার।
আমাদের কিছু করার। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কারো চাপে নয়, বরং বিএনপির অপরাজনীতি থেকে বের হতেই অনেকে দলটি থেকে বের হয়ে আলাদা জোট গড়ে তুলছে। বিএনপির অপরাজনীতির সাথে তারা দ্বিমত পোষণ করে, তারা এই ধ্বংসাত্মক রাজনীতি সহযাত্রী হতে চায় না বিধায়, বা এই জ্বালাও পোড়াওয়ের বদনামটা তাদের ঘাড়ে যাতে না পড়ে সেজন্যে, এবং দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্যেই তারা বেরিয়ে এসে নতুন জোট করে নির্বাচন করার ঘোষণা দিয়েছে বলে আমি মনে করি। দেশে আগুন সন্ত্রাস ও এত তাণ্ডবের ঘটনার পরও সিপিডি টিআইবি নিশ্চুপ কেন জানতে চেয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ তাদের সোচ্চার দেখতে চায়। বিপুল দেবরায়, RTV, ঢাকা। নতুন জোট যুক্তফ্রন্ট গড়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন কল্যাণ পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। যুক্তফ্রন্টের অপর দুই দল বাংলাদেশ জাতীয় পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে 12 দলীয় জোটের সমন্বয়ক ছিলেন ইব্রাহিম। রিপোর্ট করছেন জাহিদ রহমান। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে বিএনপি সহ অন্যান্য দলগুলোর সাথে ছিল 12 দলীয় জোট। জোটের শরিক কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও বাংলাদেশ জাতীয় পার্টির মতিন অংশ মিলে এবার নতুন জোট যুক্তফ্রন্টের ঘোষণা দিল। নতুন একটি রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট এর উদ্যোগে বা তাদের আত্মপ্রকাশ উপলক্ষে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে একথা জানান যুক্তফ্রন্টের প্রধান কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। যুক্তফ্রন্ট নামক রাজনৈতিক জোটটি গঠিত, জোটের দরজা জানলা সব খোলা থাকবে ভবিষ্যতের জন্য। সকল প্রকারের নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত সকল দলের বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক কর্মীদের কষ্টের সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি। এ সময় নিজ নিজ দলের প্রতীক নিয়ে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন ইব্রাহিম। বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে যুক্তফ্রন্ট আশা করে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিব। আমরা তার জন্যে একটা বড় রিস্ক নিচ্ছি। নির্বাচন অংশ নিব আশঙ্কা নিয়ে। বর্তমান সংকটের অবসান ঘটাতে আওয়ামী লীগ বিএনপিকে সংলাপের দরজা খোলা রাখার আহ্বানও জানান তিনি। আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা রয়ে গিয়েছে, কিন্তু জাহিদ রহমান, RTV, ঢাকা। মনোনয়ন বিক্রির তৃতীয় দিনে নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিল জাতীয় পার্টি। বুধবার বিকেলে বনানী কার্যালয়ে চেয়ারম্যানের পক্ষে দলটির মহাসচিব বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হবে। নির্বাচন কমিশন ও সরকারের এমন আশ্বাসে 300 আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। উৎসবমুখর পরিবেশে তৃতীয় দিনেও মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন লাঙ্গল প্রত্যাশীরা। মিছিল স্লোগান নিয়ে বনানীর দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এসে ফর্ম সংগ্রহ করেন প্রত্যাশীরা। মনোনয়ন পেতে আশাবাদী সবাই। GM কাদের আমার নেতা, মুজিবুল হক চুন্নু আমার নেতা। আমি তাদের কাছ থেকে রাজনীতি শিখেছি। সংসদে যেতে চাই, সংসদে সাইকেল চালিয়ে যেতে চাই, এদেশের মানুষের জন্য, জনতার উন্নয়নের জন্য। জাতীয় পার্টি সবসময় নির্বাচনের মাঠে ছিল এবং জনগণ যে রায় দিবে সেই রায়কে মাথা পেতে আমরা সবসময় মানুষের মাঝে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। যদি জাতীয় পার্টি ক্ষমতায় যায় বা জাতীয় পার্টি যদি পাওয়ারে যায়, তাহলে প্রবাসীদের জন্য একটা মেগা পরিকল্পনা গ্রহণ করেছি। বিকেলে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টির অবস্থান জানান দলটির মহাসচিব। তিনি বলেন, আসন সমঝোতা নিয়ে চিন্তা করেন না তারা। 300 আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। যে আমরা যেহেতু সংশ্লিষ্ট মহল, সরকার এবং প্রধান নির্বাচন কমিশনের সহ নির্বাচন কমিশন এবং আরও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মাধ্যমে আমরা আশ্বস্ত হতে পেরেছি নির্বাচনটা ফেয়ার হবে। আগামী যে নির্বাচন জানুয়ারি 7 তারিখ যেটা হবে, সেই নির্বাচনে যাওয়ার আমরা ঘোষণা করছি। আমরা কারোর সঙ্গে আসন সমঝোতার চিন্তা করি না, কারণ আমরা মনে করি যে জাতীয় পার্টির রাজনীতি স্বচ্ছ রাজনীতি। জাতীয় পার্টির রসন এরশাদপন্থী নেতারা আগেই নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন। বৃহস্পতিবার মনোনয়ন বিক্রি ও জমার মধ্য দিয়ে শেষ হবে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতির প্রথম ধাপ। এ পর্যন্ত 1500-র বেশি মনোনয়ন সংগ্রহ করেছেন আগ্রহীরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।
সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রশাসনিক কর্মকর্তাদের বদলি করবে কমিশন, অযৌক্তিক কারণে নয়। নির্বাচন পর্যবেক্ষণে 34টি দেশ সহ 4 সংস্থার পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়েছে ইসি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এসব কথা জানান। এদিকে নির্বাচনে কত ভোট পড়ল তা নিয়ে কমিশনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই বলে মন্তব্য করেন আরেক কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। তফসিল ঘোষণার পর থেকে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপত্র বিতরণ। ঢাকঢোল, শোভাযাত্রা সহ অনেকেই ফর্ম সংগ্রহ করছেন। তবে এসবকে আচরণবিধি লঙ্ঘন বলছে না কমিশন। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর কঠোর হবে ইসি, মেনে চলতে হবে আচরণবিধি। নমিনেশন পত্র নিয়ে আসা পার্টি অফিসে যেটা করছে সেটা আমাদের আচরণবিধির মধ্যে পড়ে। আমাদের রিটার্নিং অফিসারের কাছে যদি যে তারা এই ধরনের যায় তাহলে সেটা আচরণবিধি মানাতে পড়বে। অন্য কোথাও যদি আচরণবিধি লঙ্ঘন হয় সেক্ষেত্রে আমাদের রিটার্নিং অফিসার যারা আছে 64 জন, এছাড়া আমাদের 2 জন বিভাগীয় কমিশনার আছেন, মোট 66 জন রিটার্নিং অফিসার, তারা দেখবেন এটা, তাদের এটা দায়িত্ব। 28 তারিখ থেকে আমাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ক্যাডারে যারা মাঠে থাকবেন তখন তারা এগুলো আইন যদি কেউ ভঙ্গ করে বা বিধিমালা ভঙ্গ করে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আইন অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক কর্মকর্তাদের বদলির বিষয়ে সিদ্ধান্তের কথাও জানান কমিশনার আলমগীর। নির্বাচন কমিশনের কাছে মনে হয় যে তার আচরণ নিরপেক্ষ নির্বাচনের বিপক্ষে, তখন নির্বাচন কমিশন সেই বিভাগ বা সেই কর্তৃপক্ষকে তাকে সেখান থেকে বদলি করতে বলতে পারে। রদবদলের বিষয়টা রদবদল আমরা যে এখন করব, কেন করবো, এটা লজিক তো থাকতে হবে, যে থাকতে হবে যে একটা অভিযোগ আছে তার বিরুদ্ধে, স্পেসিফিক অভিযোগ থাকে যে এই কর্মকর্তা নিরপেক্ষ নন, উনি অমুকের পক্ষে কাজ করছেন। যদি সেই প্রমাণ থাকে এবং সে অভিযোগ থাকে তখন আমরা দেখি যে হ্যাঁ, তখন তাকে বদলি করব। কুমিল্লা সার্কিট হাউজে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বলেন, কোনো দল অংশ নিতে না চাইলেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আইন বা আমাদের সংবিধানে কিন্তু বলা নাই যে এত % ভোট পেতে হবে, তা কিন্তু নাই। যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি নির্বাচিত, যে ভোট প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নাই। তবে এখনো যে কোনো দলের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। কে নির্বাচনে আসবে কে আসবে না এটা কিন্তু আমাদের দায়িত্ব না। তারা তাদের সিদ্ধান্ত, তারা যদি অটল থাকে বা তারা কেউ যদি না আসে সেক্ষেত্রে নির্বাচনের থেকে আমরা পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ নির্বাচন যদি ওই সময়ের মধ্যে না হয়, 28 জানুয়ারি 2024-এর মধ্যে যদি না হয়, সাংবিধানিক একটা শূন্যতার সৃষ্টি হবে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য 34টি দেশ ও 4টি সংস্থার পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। সেটার আমরা শুধু লোকাল হসপিটালিটিটা দেব। আশিকুল আলম, RTV, ঢাকা। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে বাংলাদেশে তারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করতে সহিংসতার পথ বেছে নিয়েছে, এতে মার্কিন পররাষ্ট্র দফতরের কি অভিমত? এর জবাবে ম্যাথিউ মিলার বলেন, তারা বাংলাদেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে সেটি দেখতে চান, এটি তাদের নীতি। মেট্রো রেলে বেশিরভাগ যাত্রী বিজ্ঞাপনের বিরুদ্ধে হলেও কিছু যাত্রী মনে করেন ডিজিটাল মাধ্যমে ব্যবহার করতে পারে কর্তৃপক্ষ। পরিবেশবিদ ইকবাল হাবিব বলেন, যাত্রীরা যাতে বিরক্ত না হয় সেভাবে স্বাভাবিক দৃষ্টিসীমার বাইরে বিজ্ঞাপন লাগানো যেতে পারে। তবে দেশে যেভাবে লাগানো হয়েছে তা ঠিক হয়নি জানিয়ে বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশনের পরিচালক সৈয়দ আপন আহসানও বলেন, অভিজ্ঞদের পরামর্শের পাশাপাশি ডেমো করা উচিত ছিল। এআর বাদলের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। স্বপ্নের মেট্রো রেলের প্রতি সেট ট্রেনের ভেতরে 60টি মনিটরে আলোকিত 3.317 বর্গমিটার করে 79.61 ও 464টি অনালোকিত এরিয়ায় প্রতি সেট ট্রেনে 132.50 বর্গমিটার করে 3180 বর্গমিটার জায়গায় বিজ্ঞাপনের জন্য ভাড়া দেয়া হয়েছে। মোট 24 সেট ট্রেনেই এ বিজ্ঞাপন লাগানো হবে। চলতি মাসে 3টি ট্রেনে বিজ্ঞাপন লাগানো হলে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। মেট্রো রেলের পরিবেশ নষ্ট হবে না, আবার বিজ্ঞাপনগুলো থেকেও একটা ইনকাম আসবে, এই সুযোগটা থাকা উচিত। তবে সেটা হইতে হবে ডিজিটাল মাধ্যম। আমি মনে করি মেট্রো রেলের গায়ে আটা দিয়ে কোনো পোস্টার না সাটিয়ে ডিজিটাল মনিটরের মাধ্যমে যদি
মানে দেখানো হতো বিজ্ঞাপনগুলা, তাহলে আরো অনেক সৌন্দর্য বাড়তো এবং জনমনেও এটা মানে নজর কাটতো। বিনীত আবেদন যেটা মেট্রোর মতো জায়গাতে যেন পণ্য বিজ্ঞাপন যেন না লাগানো হয়, এটাই আবেদন। বিজ্ঞাপনটা না লাগানো উচিত হবে আমাদের কাছে মনে হয়। স্টুডেন্ট বা বয়স্ক যারা আছে তাদের সবার জন্য আমাদের উচিত যে বিজ্ঞাপন না লাগানো, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হলে আমাদের জন্য বেটার হবে। বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশনের পরিচালক সৈয়দ আপন আহসান মনে করেন বিজ্ঞাপন লাগানো যেতেই পারে, তবে মেট্রো রেল কর্তৃপক্ষ যেভাবে বিজ্ঞাপন সাঁটানোর অনুমতি দিয়েছেন তা ঠিক হয়নি। এইটা আমার কাছে মনে হয় যে এভাবে করাটা ঠিক হয়নি। একটা ডেমো বানানো উচিত ছিল। বিজ্ঞাপনী সংস্থায় যারা কাজ করেন বা ইন্ডাস্ট্রিতে যারা আছেন, যারা নন্দনটা একটু ভালো বোঝেন মনে করা হয়, তাদেরকে ডেকে বলা উচিত ছিল যে আমরা এই সমস্ত জায়গা বিজ্ঞাপনের জন্য নির্ধারণ করেছি এবং এইখানে এই ধরনের বিজ্ঞাপন আমরা দিতে চাই, ডিজাইন করে দেখেন তো এটা কেমন দেখা যায়, সেইটা করা উচিত ছিল বলে আমি মনে করি। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, পৃথিবীতে মেট্রো রেলে বিজ্ঞাপনের কালচার নতুন নয়। দেশের মেট্রো রেলে বিজ্ঞাপন লাগানোর আগে আরও ভাবনা চিন্তার দরকার ছিল, তাহলে সমালোচনা এড়ানো যেত। মনে রাখতে হবে, স্মার্টনেস মানুষের বৈশিষ্ট্য, চরিত্র, তার আচার আচরণের মধ্যে প্রমাণিত। স্মার্টনেস শুধু শব্দ ব্যবহার করার মধ্যে হয় না। তার মানে আমাদের এখানেও স্মার্টনেস শো করতে হবে, কীভাবে আমরা দৃষ্টি দূষণ না করে পরিশীলিতকরণের মধ্যে দিয়ে বিজ্ঞাপনটিও দিতে পারবো এবং যথোপযুক্ত আয় রোজগারের মধ্যে দিয়ে এটাকে সাস্টেইনেবল বা টেকসই করতে পারবো। তদন্ত কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রতিবেদন পেলে সিদ্ধান্ত জানাবে প্রতিষ্ঠানটি। চিন্তা করেছি যে কিভাবে আমাদের মেট্রো রেলের আয় আরো বৃদ্ধি করা যায়। আর বাদল, RTV, ঢাকা। আলাদা ঘটনায় বিভিন্ন জায়গায় 4 জনকে হত্যা করা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেনকে হত্যা করেছে প্রতিপক্ষরা। গেল রাতে উপজেলার মিঠাদিঘি এলাকায় ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, শাহাদাত হোসেনকে স্থানীয় তারেক ও তার লোকজন হত্যা করেছে। এদিকে সিরাজগঞ্জের কামারখন্দে ক্ষেত থেকে মানিক হোসেন নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের কয়েক ঘণ্টা পর জামালপুর সদরের মোল্লাবাড়ি গ্রামের কাঠবাগান থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় কণিকা নামের এক নারীকে আটক করেছে পুলিশ। পদ্মাপাড়ের এক প্রাচীন জনপদ রাজশাহী। শিক্ষা, চিকিৎসা থেকে যোগাযোগ ব্যবস্থা গত কয়েক বছরে আমূল পরিবর্তন এসেছে বিভাগীয় এই শহরে। বহু বিশেষণে ভূষিত হয়েছে উত্তরের বড় এই শহর। উন্নত নাগরিক সেবায় দিনে দিনে রাজশাহী হয়েছে সমৃদ্ধ। এতে সম্ভাবনা তৈরি হয়েছে আবাসন খাতে। জেলা প্রতিনিধি মোস্তাফিজ রকির তথ্য ছবিতে বিস্তারিত সায়েদ মাহমুদের রিপোর্টে। এই তো সেই শান্তির শহর, যেখানে পদ্মার নির্মল বাতাস গায়ে দোল খেলে যায়। সবুজ গাছগাছালিতে চাই মন হারাতে। সিল্ক সিটি, শিক্ষানগরী, আমের রাজধানী, যে নামেই ডাকুন, এটা সেই চিরচেনা বরেন্দ্রভূমি রাজশাহী। একসময়ের অনুন্নত এই জনপদ সময়ের ব্যবধানে বদলে গেছে। উন্নত সড়ক অবকাঠামো আর নিরাপদ আবাসনে বিপুল সংখ্যক মানুষ স্থায়ী হচ্ছেন পদ্মাপাড়ে। বসবাসের জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসাবে রাজশাহীতে খুব ভালো সুনাম অর্জন করেছে। রাস্তাঘাট, পোল, ট্রেন দেখলে আমরা সবাই মুগ্ধ। রাজশাহী সিটি কর্পোরেশনের তথ্য বলছে 97 বর্গ কিলোমিটারের প্রাচীন এই নগরীতে 14 বছর আগে মাত্র একটি 10তলা ভবন ছিল। এখন সুউচ্চ শতাধিক ভবনে কর্মব্যস্ততা। এতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে আবাসন খাতে। সব বড় বড় রাস্তা হয়েছে, যার কারণে রাজশাহীতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে এখন এখানে বসবাসের জন্য তারা আগ্রহী প্রকাশ করছে। কিছু জিনিস আছে যেগুলো আমার মনে হয় যে আরেকটু আন্তরিকতার মধ্যে আসলে এই ব্যবসাটা টিকে থাকবে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নাগরিক সুবিধা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন। চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করবার জন্য আমরা আরো হসপিটাল, সরকারিভাবে এখানে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কাজ চলছে। এই সবকিছু মিলিয়ে রাজশাহীতে একটা বাণিজ্যিক প্রবাহ, একটা অর্থনৈতিক ভিত্তি, যাতে মানুষ, এখানকার বসবাসকারী মানুষ সচ্ছলতার মুখ দেখে। রাজশাহী আবাসন ব্যবসায়ী সংগঠন রেডার তথ্য অনুযায়ী নগরীর ব্যবসায়ীরা এক যুগে প্রায় 4000 কোটি টাকা বিনিয়োগ করেছেন আবাসন খাতে, যা ভূমিকা রাখছে সমৃদ্ধ নগরীর বেড়ে ওঠায়। সাইয়েদ মাহমুদ, RTV।
সান্তা মারিয়াম ক্রিয়েটিভ টেকনোলজি বিশ্ববিদ্যালয় ও চীনের হুয়াংহো বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চীনা ভাষার উপর ক্লাস চালু হয়েছে। এছাড়া উদ্বোধন করা হয়েছে বাংলাদেশের চীন মিত্র প্রদর্শনী। বিকেলে রাজধানী উত্তরার একটি কনভেনশন হলে হয় এই আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ান। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড মোহাম্মদ নজরুল ইসলাম সহ সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে সিলেট পৌঁছেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। আজ বুধবার রাতের ফ্লাইটে টাইগাররা ঢাকা ছাড়ে। অন্যদিকে দুপুরে সিলেটে পা রাখে ব্ল্যাক ক্যাপসরা। 28 নভেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে দুদল। বৃহস্পতিবার থেকে অনুশীলন করার কথা রয়েছে। প্রথম টেস্ট শেষে ঢাকায় ফিরে আসবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। 6 ডিসেম্বর মিরপুরের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে তারা। রাতের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।